আমাদের এখন যে সময়টা আমরা দেখছি যে ইউটিউবে অনেক ভিউ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই যে ভিউয়ের উপর ভিত্তি করে এখন জনপ্রিয়তা নির্ধারণ করা হচ্ছে, এটা এই বিষয়ে আপনি কি বলবেন শাফিন আহমেদ? সঙ্গীত আমি মনে করি কি, এটা আমি ওয়াচ করছি, আমরা সকলেই দেখছি বিষয়টা। তবে সঙ্গীত এমন একটা সাবজেক্ট বা গান এমন একটা বিষয় যে এটা ঠিক ভিউয়ের বেসিসে গানকে জাজ করা উচিত না। উচিত না বলতে সঠিক হবে না বিষয়টা, কারণ সঙ্গীতের মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট আছে। গানের কথা, গানের সুর, গাইলো কেমন করে, অর্থাৎ ডেলিভারিটা কেমন হলো, যন্ত্রের প্রয়োগ, ইনস্ট্রুমেন্টেশনটা, অ্যারেঞ্জমেন্টটা কীরকম, এইগুলি অ্যানালাইজ না করলে একটা গানকে তো সঠিকভাবে অ্যানালাইজ করা যাচ্ছে না। সুতরাং এর মধ্যে ভিউটা কী জিনিস, ভিউ আবার যেখানে অনেক সময় অর্থের বিনিময়ে ভিউ কেনা যায়, সেখানে এটা মানুষকে, শ্রোতাকে, দর্শককে মিসগাইড করার সম্ভাবনাটাই বেশি, অর্থাৎ মিসগাইডেড হওয়ার সম্ভাবনাটাই বেশি শ্রোতাদের এটার মাধ্যমে। এবং সবাই মনে করছে কি, ও এটা মিলিয়ন ভিউজ হয়ে গেছে মানে এই গানটা নিশ্চয়ই ইটস আ হিট সং। হিট সং মানে ভালো সং, ভালো সং মানে এই আর্টিস্টও দাঁড়িয়ে গেছে। এর কোনোটাই সত্যি না, এর কোনোটাই রিয়েল না আর কি, এটা রিয়েল প্রমাণ না। কারণ একটা আর্টিস্টের আসল প্রমাণ হচ্ছে অন স্টেজ, রেকর্ডিং স্টুডিওতে সাপোজ একটা জিনিস 10 বার করার সুযোগ আছে, কিন্তু রিয়েল টেস্ট হচ্ছে লাইভে। লাইভে অন স্টেজ ক্যান ইউ পারফর্ম ইউর সং। তুমি যে জিনিসটা স্টুডিওতে প্রডিউস করলে সেটাকে তুমি লাইভে একইভাবে করতে পারো কিনা, তাহলেই বোঝা যাবে তুমি টেকনোলজির উপর কতখানি নির্ভর করছিলা। সুতরাং এই ইউটিউবের খেলা, এই ফেসবুকের খেলা মিউজিকের জগতে এসে এক তো সর্বনাশ করে দিচ্ছে, প্র্যাকটিক্যালি সর্বনাশ করে দিচ্ছে। আমাদের পাশের দেশে যদি দেখেন, ভারতে এখনও উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা আছে এবং তাদেরও কনসার্ট হয়, তারাও যথেষ্ট ব্যস্ত এবং সেই প্র্যাকটিসটা তারা চালিয়ে যাচ্ছে। আমাদের এখানে উচ্চাঙ্গ সঙ্গীত বলে কোনো জিনিসই নেই, উধাও। কিন্তু এগুলোই তো ফাউন্ডেশন। হোয়াট হ্যাপেন টু অল দিস? নজরুল গানের চর্চা কোথায়? রবীন্দ্রসঙ্গীতের চর্চা কোথায়? কিন্তু সবাই ব্যস্ত যে কোন গান কত মিলিয়ন ভিউ পেল। সেই গান, এই দেশটা এমন একটা দেশ যেখানে একটা বানর নাচ দেখতেও 1000 লোক সমাবেশ হবে। ওকে, সুতরাং মানুষ নাচানো, কনসার্টে আর একটা জিনিস যেটা দেখি, লক্ষণটা হয়ে গেছে কি, যত মানুষ লাফাচ্ছে ওটাকে মনে হয় সাকসেসফুল কনসার্ট। মানুষ লাফাইলো কিনা, দ্যাট ইজ দি ইয়োর জাজমেন্ট, ইয়োর ক্রাইটেরিয়া যে কনসার্ট সাকসেসফুল হলো কিনা। এইগুলো যে কি ক্ষতিকর গানের জন্য, কারণ আর্টিস্টরা প্রভাবিত হচ্ছে। হায় হায়, আমার সময় যদি দর্শক না লাফায় তার মানে আমার পার্টটা ভালো হয়নি। কমপ্লিটলি রং ক্রাইটেরিয়া সেট করা হচ্ছে। কেন চুপচাপ গান শোনা যাবে না? কেন আমি একটা বিউটিফুল স্লো সং করতে পারবো না? হোক সামনে 20,000 লোক, তাদেরকেও তো আমাদের শেখাতে হবে। তারা কেন ওই অভ্যেসটার মধ্যে পড়বে না যে আমি চমৎকারভাবে, হোক খোলা পরিবেশ, ওপেন এয়ার, 20,000 লোক, কিন্তু আমি বিউটিফুল একটা ব্যালাড শুনছি, একটা বিউটিফুল লাভ সং শুনছি, চুপচাপ শুনছি, আওয়াজ না করে শুনছি। এই অভ্যেস যদি না আসে, যে এখন যে প্রবণতাটা দেখছি, এটা শুধু লাফালাফির কনসার্ট। এবং এটার সূত্রে এটাও বলে রাখি, আমার খুব বিরক্তিকর একটা জিনিস দেখছি, হলো দর্শকদের দিয়ে গান করানো। আর্টিস্ট আমি গান তৈরি করেছি, আমি স্টেজে উঠেছি কিসের জন্য? আমার থেকে তারা যদি টপ টু বটম একটা গান না শোনে, তারা কি শুনে বাসায় গেল? সুতরাং আমি পরিষ্কার করেই বলছি, এখানে রেখে ঢেকে কথা বলার কিছু না। দর্শকদের দিয়ে আমার কোনো জনপ্রিয় গান গাইবে, তারা গাইতেই পারে, গলা মিলাতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু আমি সেই সুযোগে আমি গাইবো না কিছুই। আমি এক লাইন গিয়ে ছেড়ে দিলাম, তারা গান শেষ করে দিল। আমি স্টেজে উঠেছি কিসের জন্য তাহলে? আমি এখনো ওই ঘরানার মানুষ, আমি ওই বিশ্বাসী যে আমি স্টেজে উঠলে আমার গানটা তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকমতো করতে হবে। টাকা দিয়ে তারা এসেছে আমাকে দেখতে, আমি তাদেরকে গান শোনানোর জন্য এখানে আসিনি, তারা এসেছে আমার গান শোনার জন্য। সো আমার ইট ইজ এ রেসপন্সিবিলিটি টু ডেলিভার মাই সংস প্রপারলি, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা না হলে কিসের আর্টিস্ট? ব্যান্ড সঙ্গীতের কনসার্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। স্কুল, কলেজ, কর্পোরেট, এটা সেটা মিলিয়ে, রিউনিয়ন মিলিয়ে সারা দেশব্যাপী শো হচ্ছে, প্রতিনিয়ত শো হচ্ছে। তো তার মধ্যে আমিও ছিলাম ব্যস্ততার মধ্যে।
সাডেনলি আমরা লক্ষ্য করছি দেশের বাইরে বিভিন্ন দেশে যেহেতু বাঙালিদের সংখ্যা অনেক বেড়ে গেছে, বাংলা গানের ডিমান্ডটা অনেক বেড়ে গেছে, আমরা সকলেই প্রতিনিয়ত দেশের বাইরে যাচ্ছি, আগে এত যেতে হতো না। এটা একটা ভালো দিক যে আমাদের গানগুলো আর দেশের বাইরেও আমরা করার সুযোগ পাচ্ছি বা তারা শুনতে চাইছে। That's a good sign. জি, আপনার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, সেখান থেকে আমরা একটুখানি শুনতে চাই দর্শকদের জন্য। একটু ডিমান্ড তো দেখতে। শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যায় চলতে চলতে পথে হঠাৎ প্রশ্ন জাগে, আর কত কাল খুঁজবো তোমায়, আর কত কাল খুঁজবো তোমায়। মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি আকাশে তারার মেলা, রাতের হিম ঝরে গাছে পাতায় এমন সময় হঠাৎ প্রশ্ন জাগে, আর কত কাল খুঁজবো তোমায়, আর কত কাল খুঁজবো তোমায়। আমি কপিরাইটের বিষয়গুলোতে একটু আসতে চাই শাফিন আহমেদ। এই যে গান দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে এটার এই কপিরাইটের জায়গাগুলোতে অনেক সময় আপনারা ফেস করতে হচ্ছে, সেই জায়গা থেকে একটু বলবেন। দেখেন, কপিরাইট বিষয়টা ক্রমশ ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে আমাদের সকলের জন্য, এবং আমি মনে করি যারা গান লিখছেন তারা যেন ইমিডিয়েটলি তার কাজগুলি কপিরাইট করে ফেলেন। আমরা নানা ধরনের সমস্যা দেখেছি গত কয়েক বছরের, আমি নিজেও তার একজন ভিকটিম, এবং আমি মনে করি যে এটার সঠিক সমাধান হওয়া দরকার। ইট ইজ ইম্পর্ট্যান্ট। বাংলা গানকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সাপোর্টটা খুব দরকার। একটু বুঝে, সোশ্যাল মিডিয়ার যুগ তো, ভালো গান বেছে নেওয়ার চেষ্টা করবেন এবং ভালো গান প্রমোট করার চেষ্টা করবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে যেহেতু খুব সহজেই মতামত প্রকাশ করা যায়, সেখানে একটা জিনিস খেয়াল করবেন যে বাজে জিনিস উঠে না আসে। আমরা অনেক সময় দেখি যে জিনিসগুলি যেটা ডিজার্ভ করে না সেরকম হাইলাইট পায়, যেরকম ইম্পর্টেন্স পায় সোশ্যাল মিডিয়াতে, যার কারণে মানুষ বিভ্রান্ত হয়। ভালো গান শুনবেন, ভালো গানের প্রচারটা সাথে আপনারা থাকবেন আশা করি।